মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের আমাদের আপনারা যারা সমবেত হয়েছেন আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রক্তদান শিবিরে যারা স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য এখানে মিলিত হয়েছে তাদের মধ্যে যারা বিশেষ করে নতুন হয়তো আজকেই প্রথম রক্ত দেবেন, আমি তাদেরকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা নিয়মিতভাবে রক্ত দিতে ইতিমধ্যে অভ্যস্ত রয়েছেন এবং আজকে এখানে এসেছেন আবার এই অনুষ্ঠানের আহ্বানে সাড়া দিয়ে রক্ত দেওয়ার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। রক্তদান সম্পর্কে আলাদা করে বিস্তৃত পরিসরে বলার খুব প্রয়োজন আছে। আমি মনে করি এর প্রয়োজনীয়তা, এর গুরুত্ব, তার প্রাসঙ্গিকতা, এর তাৎপর্য এগুলো আমাদের মধ্যে গত 20-25 বছর যাবতীয় ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। বিশেষ করে যুব অংশীদাররা, ছাত্র যুব অংশীদাররা, তাদের দৃষ্টিতে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। রক্ত তো বাজারে কিনতে পাওয়া যাবে না, কারখানায় এখনো তৈরি হয় না, ভবিষ্যতে কি হবে জানি না। বিজ্ঞানের অগ্রগতি ঘটছে, যতক্ষণ পর্যন্ত কারখানায় রক্ত তৈরি করার কোনো ব্যবস্থা না হচ্ছে, একজন মানুষকেই তো আরেকজন মানুষকে তার বেঁচে থাকার প্রয়োজনে, তাকে সুস্থ হয়ে উঠবার প্রয়োজনে নিজের রক্ত দিয়ে তার পাশে দেওয়া। এটা মহান কর্মসূচি, এই নিয়ে সন্দেহ কোনো অবকাশ। এটা যেমন একটা মানুষকে সুস্থ হতে এবং বেঁচে থাকতে সাহায্য করবে, তার সঙ্গে সঙ্গে আরেকটা দিক হচ্ছে মানবিক মূল্যবোধ, সমাজের প্রতি দায়বদ্ধতা। এই যে ধারণা, এই যে ভাবনা, এটাকেও কিন্তু প্রসারিত হতে সাহায্য করে এবং আমাদের যুব অংশের মধ্যে, তরুণদের মধ্যে বিভিন্ন সময়ে ক্লাবকে ভিত্তি করে, পূজা অর্চনার মতো নানা অনুষ্ঠানকে ভিত্তি করে নিজেদের মধ্যে বিরোধ, বিসম্বাদ, সংঘর্ষ এবং তাদের করে এলাকায় শান্তির পরিবেশ বিকৃত হওয়া, এটা কিন্তু অতীত দিনের একটা অভিজ্ঞতা আমরা দেখেছি। কিন্তু আমরা দেখেছি এই রক্তদান শিবির স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় চক্ষুদান, দেহদান, এই কর্মসূচি যখন ব্যাপকভাবে এটাকে প্রসারিত করার চেষ্টা হয়েছে, এই যে নিজেদের মধ্যে বিরোধ, বিসম্বাদ, সংঘর্ষ, অশান্তি, এটা বহুলাংশে কমিয়ে আনার ক্ষেত্রে দারুণভাবে সহায়তা করেছে। এই যে সামাজিক দিকটি মানবিক মূল্যবোধের পাশাপাশি এটাকে কিন্তু খারাপ করে দেখার কোনো সুযোগ নেই। সামগ্রিকভাবে একটা সুস্থ পরিবেশ, পরিমণ্ডল তৈরি করার ক্ষেত্রে এই স্বেচ্ছা রক্তদান বলুন, চক্ষুদান বলুন, দেহদান বলুন, এই কর্মসূচিগুলো দারুণভাবে সাহায্য করছে। ভারতের ছাত্র ফেডারেশন, বিশেষ করে সদর বিভাগীয় কমিটি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা আজ থেকে 19 বছর আগে যে প্রয়াস তারা নিয়েছিলেন তাকে অব্যাহত রেখে তারা এবারও পুজোর প্রাক মুহূর্তে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি এটাও বলবো, শুধু উৎসবের প্রাক মুহূর্তে না, আমাদের আয়োজন ছিল জনগণের উদ্দেশ্যে। আপনার পরিবারে যে কোনো গুরুত্বপূর্ণ সামাজিক যে অনুষ্ঠান হতে পারে, এটা পারিবারিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকেও মহতি করে তোলবার ক্ষেত্রে রক্তদানের মতো কর্মসূচি কেন পারিবারিক উদ্যোগ নিয়ে আপনারা করবেন? বিয়ের দিন, বিবাহ বার্ষিকী, বাচ্চাদের জন্মদিন এবং পরিবারের শ্রদ্ধাভাজন কোনো ব্যক্তিত্বের প্রয়াণ, সেটাও কোনো কোনো পরিবারে তারা প্রতিপালন করার চেষ্টা করুন। সেই রীতিতেও রক্তদান শিবিরের আয়োজন করুন না। এটা চাইতে ভালো আর কি কাজ হতে পারে? একজন শ্রদ্ধাভাজন ব্যক্তির প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন।
তার সাথে আমরা আরেকটা বিষয় পরবর্তী সময় যোগ করেছিলাম যে রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণের কর্মসূচিটা হাতে নেওয়ার চেষ্টা করব এবং এটাও গ্রহণ করা হয়েছিল। তো যাই হোক, আমরা দেখেছি এই আবেদনের সাড়া দিয়ে ত্রিপুরার বিভিন্ন পরিবারে যে সামাজিক অনুষ্ঠানগুলো, পারিবারিক অনুষ্ঠানগুলো, এগুলোতে বিভিন্ন পরিবার তারা কিন্তু এগিয়ে এসছেন এবং এটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিয়েছে। আমরা আবার আবেদন করব, এটা মনে হচ্ছে ইদানিং যেন তাতে কিছু টান ধরেছে এবং উৎসাহ যেন খানিকটা হাঁটা লক্ষ্য করা যাচ্ছে। আবার আমরা আবেদন করব, কেন পিছিয়ে থাকবে, এগিয়ে আসুন, যার যার পরিবারও এই কর্মসূচি হাতে নেওয়ার চেষ্টা করুন এবং বয়স্ক যারা পরিবারের যারা তরুণ তরুণী যাদের এখনই হয়তো রক্ত দেওয়ার বয়স হয়নি, তাদেরকে মানসিকভাবে এই সময় থেকে প্রস্তুত করে তোলার চেষ্টা করুন। তার গুরুত্ব, তার তাৎপর্য তাকে ভালো করে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বোঝাবার চেষ্টা করুন। তার মধ্যে ছোটবেলা থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তো সে দেখবেই, কিন্তু প্রকৃত অর্থে একজন মানুষ হিসাবে গড়ে ওঠার প্রশ্নে এই যে দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ, এই বোধ তার মধ্যে জাগরিত করার ক্ষেত্রে আপনি যদি বাড়ির মা, বাবা, অভিভাবক আপনি যদি উদ্যোগ না নেন, তাহলে কি করে সেটা হবে? ডাক্তারই হয়তো হবে, ইঞ্জিনিয়ারিং হবে, কিন্তু মা বাবাকে ভুলে যাবে এবং তাদেরকে বাড়ি থেকে আলাদা করে আপনার বয়স্কদের রাখবার জন্য যে শিবির সেখানে দিয়ে আসবে এবং সেখানেও লক্ষ্য করা যাচ্ছে বছরে কালে বলতে একাধবার সেই যে পরিবারের বয়োজ্যেষ্ঠরা যাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ওখানে রেখে আসলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। এরকম মানসিকতা তো আমরা সমর্থন করতে পারি না। সেদিক থেকে এই বিষয়গুলো নিছক আনুষ্ঠানিক না, রক্তদান, চক্ষুদান, দেহদান, অঙ্গদান এর পাশাপাশি এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু প্রচারের মধ্যে নিয়ে যাওয়া দরকার আছে। এর মধ্যে কোনো রাজনৈতিক সংকীর্ণতা নেই। আমরা তাকে সুস্থ সমাজ চাই, এই সুস্থ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু সেখানে পাশাপাশি বলতে হবে। আমি সেদিক থেকে সদর বিভাগীয় কমিটি এখন রক্তদান শিবিরে কতজন রক্ত দিলেন, 100 জন দিলেন না 10 জন দিলেন, এটাকে বড় করে হিসাব করার দরকার নেই। কিন্তু শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে, আবেদন জানিয়েছেন, হয়তো সংখ্যা একটা বড় সংখ্যায় হিসেব করেছেন, সবাইকে জড়ো করতে পারেননি। যারাই এসেছেন তাদের যে উপস্থিতি, তাদের যে অনুষ্ঠানে অংশগ্রহণ, এটাকে খারাপ করে দেখলে চলবে না। অনুষ্ঠানটা করতে হবে, এই ধারা অব্যাহত রাখতে হবে। এই যে ধারা আপনারা অব্যাহত রাখছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পুজোর প্রাক মুহূর্তে আজকে সম্ভবত ষষ্ঠী, কালকে থেকে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হয়ে যাবে। আমরা তো নিশ্চয়ই এটাই প্রত্যাশা করবো যাতে পুজোটা একটা আনন্দের অনুষ্ঠান, এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান না, এটা এখন আমাদের সামাজিক একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিগণিত হয়েছে। যদিও হিন্দু ধর্মাবলম্বী যারা, এটা তাদেরই আমাদের অর্থাঞ্চল বড়, প্রায় বলা যায় রাজ্যের একটা জাতীয় অনুষ্ঠান। কিন্তু এই অনুষ্ঠান হিন্দুদের হলো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এর মধ্যে সাড়ম্বরে কিন্তু অংশগ্রহণ করেন। ঠিক তেমনি মুসলিম, খ্রিস্টান এবং বুদ্ধিস্ট যারা, তাদের যে অনুষ্ঠান আছে তাতে হিন্দু মুসলিম মানুষ অংশগ্রহণ করে, কিন্তু পরিমণ্ডলটা নষ্ট করে দেওয়া হচ্ছে সারা দেশে এবং আমাদের কাছে। এই নষ্ট করে দেওয়ার যে পরিমণ্ডল, এর থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চাইব সবাই মিলে যাতে এই অনুষ্ঠানটা সর্বাঙ্গ সুন্দর হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অনুষ্ঠানটা সর্বাঙ্গ সুন্দর হতে গেলে পেটের তো খাবার থাকবে। বাড়িতে বাচ্চারা আছে, ছেলে মেয়েরা আছে, আমরা দেখেছি ছোটবেলা একটা জামা প্যান্টে কিন্তু মন করতো না। দাদু দিলে দিদিভাইকে বলতাম, দাদু দিদিমা দিলে পরে মাকে জিজ্ঞেস করতাম, তুমি দিলে না? মা দিলে পরে বাবার কাছে হয়তো সেভাবে চাইতে পারতাম না, কিন্তু আকারে নিতে বুঝবার চেষ্টা করতাম। এবং তখন প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে এই পুজো উৎসবকে ভিত্তি করে কার কতটা জামা প্যান্ট সেখানে উপহার হিসেবে তার হাতে দিয়ে জন্ম। আজকের পরিস্থিতি ত্রিপুরায় যা চলছে, বহু পরিবার আছে মা বাবার প্রতি যে লজ্জা নিবারণের কাপড় নেই, বাচ্চাদের স্কুলে যাওয়ার মতো কাপড় জমা দিতে পারছে না। পুজো তো তাদের কাছে এই মুহূর্তে একটা বিভীষিকা, কাজ নাই, রোজগার নাই,
ফেলবার ক্ষমতা নাই, অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে, অনাহার মৃত্যুবরণ করছে, সন্তান বৃদ্ধি করছে, মা নিজেও বিষ খাচ্ছেন, নিজের সন্তান সন্ততিকে বিষ খাইয়ে পুরা পরিবার একসাথে মিলে নিজেরা মৃত্যু করে ঢুলে পড়ছে। কে জন্য? আমাদের ত্রিপুরার পরিস্থিতিটা কি? গ্রামে কোনো কাজ নেই। বামফ্রন্ট সরকার থাকার সময় এই পুজোর আগে অন্তত 15 থেকে 20 দিন আগে অতিরিক্ত কাজের সুযোগ সৃষ্টি করে পুজোর আগেই যাতে তাদের যে মজুরি এটা যাতে সমুদয় তাদের হাতে তুলে দেওয়া যায়, যাতে এই টাকাটা তারা এই পুজোর উৎসবের আনন্দের তারা খরচ করে সময় মিলে একটা নতুন পরিমণ্ডল তৈরি করতে পারে। শহরে কাজ করে এটা ভারতবর্ষের মধ্যে আমরাই প্রথম চালু করেছি, তার জন্য আমরা করতাম। এবং এই দুটো কর্মসূচি ছাড়া সরকারের যে উন্নয়নমূলক দপ্তরগুলো তারাও এই সময় ছোটখাটো নানা ধরনের কাজের মধ্য দিয়ে লক্ষ কোটি টাকা খরচ করে সাধারণ শ্রমজীবী ব্যবসায়ী মানুষ যারা দৈনিক পরিশ্রম করেন তার থেকে যে রোজগার হয় তার ভিত্তিতে সন্ধ্যায় বাড়িতে যাওয়ার আগে চালনা কিনে বাড়িতে তাদের হাতে যাতে পয়সা যায় তার ব্যবস্থা করা। সরকারি কর্মচারীরা নিয়মিত তো ঠিকই আছে, যারা আধা নিয়মিত, অনিয়মিত, চুক্তিবদ্ধ পুজোর আগে সেখানে তাদেরকে এক্সগ্রেসিয়া দেওয়ার ব্যবস্থা এবং বিভিন্ন বেসরকারি যে প্রতিষ্ঠান তাদের বোনাস এটা ট্রেড ইউনিয়ন আন্দোলনে লড়াই করতে গিয়ে তারা এই দাবিটা অর্জন করেছিল। বামফ্রন্ট সরকারের সময় সরকার এবং শ্রমিক তারা মিলে মালিকের সঙ্গে সেখানে দর বসাবসি করে প্রত্যেক বছর গত বছরের তুলনায় যাতে চলতি বছরে এই বোনাসটা একটু বেশি পেতে পারে তার জন্য সেখানে দর বসাবসি হতো। শেষ পর্যন্ত আলাপ আলোচনা করে দেখা যেত 2-4-5 ভাগ হলো বিগত বছরের তুলনায় এই বোনাসের পরিমাণটা বৃদ্ধি পেত। আজকে ত্রিপুরার অবস্থা কি? কোথায় বোনাস? কোথায় আছে? কোথায় এলাকার কাজ? কোথায় তৈরির কাজ? কোথায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দপ্তরের কাজ? কাজই তো নেই। যারা 3 মাস 4 মাস 5 মাস আগে কাজ করেছেন তারা মজুরি এখনো হাতে পাচ্ছে। আমি দেখলাম আজ থেকে 6-7 দিন আগে সরকারের তরফ থেকে সেখানে বলে দেওয়া হলো রেগার কাজ যদি করেন মজুরি পাবেন তার কিন্তু নিশ্চয়, তৈরির কাজ যদি করেন মজুরি পাবেন তার কিন্তু কোনো নিশ্চয়। এটা সরকার কতটা অমানবিক এবং দায়িত্ব জ্ঞানহীন হলে পড়ে এরকম কথা বলতে পারে, কিন্তু তারা বলছে। ফলে আমরা যে আনন্দে উৎসবে অবগাহন করার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করছি, এটা করার মতো পরিমণ্ডলই তো নেই। পরিমণ্ডলে নেই। যার ধর্ম বর্ণ সম্প্রদায় নিয়ে যেমন একদিকে বিভাগ, অন্যদিকে আর্থিক দিক থেকে যদি একেবারেই সঙ্গতি না থাকে এর মধ্যেও অন্তত এই 4-5টা দিন দুবেলা পেট করে খেতে পারেন, বাচ্চাদের জামা কাপড় কিনে দিতে পারেন, এগুলো করবে থেকে। ফলে চাইছি আমরা, কিন্তু আমরা নিশ্চিত এবারকার এই পুজো আনন্দের কাছে না। আপনারা যারা আগরতলার মানুষ এখানে বসে শুনছেন, দূর থেকে শুনছেন, আপনারা জানছেন তো প্রতিদিন বাজারে এই শহরে আসা যাওয়া করে দোকানদারদের সঙ্গে কথা বলে বলে না ভালো না, নানানভাবে পুঁজি সংগ্রহ করে জিনিসপত্র কিনে এনে এই পুজোর বাজারে বিক্রি করে কিছু মুনাফা করবো যেটা প্রত্যাশা করেছিলাম, ক্রেতাই দেব। ক্রেতারা থাকবে করতে, ক্রেতাদের 85 থেকে 90 ভাগই গ্রামের মানুষ, গ্রামেই তো কাজ করে এবং শহরের গরিব মানুষ। যারা বিদ্যমান পরিবারের মানুষ তাদের পুজোর সময় পোশাক আলাদা করে কিনতে হয় এটা মনে করেন না, তারা তো বছরে 2বার 3বার 4বার এমনিতেই কিনে। এই গরিব মধ্যবিত্ত নিম্নবিত্তের এই অনুষ্ঠানগুলিকে ভিত্তি করে বিশেষ করে এই সময় ওখানে কি করে যাবে। ফলে আমরা চাইছি আমরা আমাদের অভিজ্ঞতাগুলি ব্যক্ত করার চেষ্টা করছি পুজোটা আনন্দে কাটুক, কিন্তু অনাহারে অবহেলা কিন্তু পুজো আনন্দে কাটতে পারে না। কাদের কাদের পড়েছে ত্রিপুরা। কাজে এই ধরনের পরিবেশ পরিবর্তন থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু এই পুজোর পাশাপাশি ভাবতে হবে, এগুলো আমাদের ভাবতে হবে। এর মধ্যেও আমার যেটা আবেদন থাকবে যাদের খানিকটাও সামর্থ্য আছে পুজোর আনন্দ আপনারা তো উপভোগ করবেন। চোখের সামনে যখন দেখবেন এই বাবা মা বাচ্চাটাকে হাতে ধরে হাঁটছে, কিন্তু তার গায়ে একটা ভালো জামা নেই, পায়ের জুতো নেই,
মিষ্টির দোকানটার দিকে তাকিয়ে থাকছে, খাবার সামগ্রী বিক্রি করছে, সেই দোকানটার দিকে তাকিয়ে থাকছে, বাবা মা তার মুখটা ফিরিয়ে চোখে আঙুল দিয়ে অন্যদিকে মুখটা দেখাচ্ছে, যাতে এটার জন্য বাবা মার কাছে সে কিছু দান না করে। কিন্তু যেখানে দেখবেন যদি সামর্থ্য থাকে তার পাশে দাঁড়ান না, দাঁড়িয়ে নিজের আনন্দের জন্য যে পয়সাটা জমিয়েছেন তার থেকে খানিকটা বাঁচিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করুন। এটার মধ্যে অতি বড় মানসিকতা কিছু নেই, এটা ধার্মিকতা। যদি এটাও যদি করা যায়, দুটো চারটা পাঁচটা পরিবারকেও যদি সাহায্য করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনি যে আনন্দ উপভোগ করতে চাইছেন সেটা করার ক্ষেত্রে খানিকটা কিন্তু আপনি সেখানে আশ্বস্ত হতে পারবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে এই অনুষ্ঠানটা সার্থক হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথাটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। একটু পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে।